আমি শুধু তার প্রতিবাদী করতে গিয়েছিলাম, নিষেধ করেছিলাম যেন আমার ধারে কাছে আসার চেষ্টা না করে, কিন্তু বুঝতে পারিনি যে এতে আমার কি দোষ। নিবিড় ভাই, মৌয়ের চোখ বেয়ে আবারও অশ্রু ঝরছে। এই পর্যায়ে নিবিড়ের দম ফুরিয়ে আসার উপক্রম। মৌ নিবিড়ের হাত শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই মৌকে হারিয়ে ফেলবে। কিছু সময় পর নিবিড় মৌয়ের হাত ছেড়ে দিল। স্টেজে এবার শিহাব নাচছে। একমাত্র বোনের বিয়ে, বুশরার ঘ্যানঘ্যানে বেচারা না করতে পারেনি। মৌ ফোপাতে ফোপাতে সেই নাচ দেখতে লাগলো। চোখ আগেই মুছে নিয়েছে। কিছুক্ষণ পর মৌ তার বাম হাত চুলকাচ্ছে। এটা তার প্রতিদিনই অসংখ্যবার করতে হয়, নতুন কিছু নয়। নিবিড় আর চোখে খুব ভালো করে এটা খেয়াল করলো। আচমকা মৌয়ের অন্যদিকে থেকে ডাক পড়ল। মৌ দ্রুত পালানোর চেষ্টা করলো। তার বাম হাতের তালু এখনো শীতল অনুভূতি দিচ্ছে। নিবিড় পরম যত্নে ছুঁয়ে দিয়েছিল যে। মৌ যাওয়ার আগেই নিবিড় তাকে আটকালো। আগামীকাল সবার সামনে আসবি মৌ, আর একা লুকিয়ে থাকিস না। একটু আগে জিজ্ঞাসা করলি না, এতে তোর দোষ কি? তোর কোনো দোষ নেই। নিজের মতো করে বাঁচতে কোনো দোষ হয় না। আমাদের নিঃশ্বাস চলে আল্লাহর রহমতে, মানুষের কথাতে নয়। মৌ চলে যাওয়ার পর ইয়ামিন মামা নিবিড়ের পাশে দাঁড়ায়। নিবিড়ের অবস্থা সে ভালো করে অনুধাবন করতে পারছে। নিবিড়কে জাগিয়ে দেওয়াটাই তার মূল লক্ষ্য ছিল, এবং সে এতে ভালো রকম সফল হয়েছে। ইয়ামিন মামা জিজ্ঞাসা করলো, মৌয়ের সাথে বিয়ের কথা বলেছ? না, এখনো বলিনি। তুমি রাজি তো? কি ভেবেছো ওর সাথে কথা বলার পর? কি মনে হয়েছে? ভেবো না আমি তোমাকে চাপ দিচ্ছি। আমি জানি তোমাদের দুজনের মাঝে কিছু একটা বোঝাপড়া চলছে। মৌ তোমাকে বিশ্বাসও করে। এমন কঠিন পরিস্থিতিতে মৌ যেন একটা টোপ, যে কেউই মাছ ধরতে তাকে বড়শিতে আটকানোর চেষ্টা করছে। অথচ মৌকে বোঝার মতো কেউ নেই। সবারই মতামত সেই শেষমেশ বিয়েতে গিয়ে ঠেকছে। আমি তো বলছি না বিয়ে খারাপ জিনিস, কিন্তু পাত্র হিসাবে এরকম কেউ নেই যে কিনা মৌকে বুঝবে। অন্তত তোমার মতো করে কাউকে দেখি না যে মেয়েটাকে বোঝে। আমার বড় ভাইয়ের ছেলেরও কুনজর পড়েছে ওর ওপর। আমি আর ইয়াসিন ভাই নিষেধ করতে গেলেই আমাদেরও পারিবারিক দ্বন্দ্ব বাজবে। এখানে মৌ বউ হয়ে এলে ওর অবস্থা আরো ভয়াবহ হবে, সেটা মৌ বোঝে। আমাদের দুই ভাইয়ের অনেক চিন্তা ভাবনার পর ফলাফল হিসাবে তুমি এসেছো নিবিড়। তোমাকে যতটা ভরসা করতে পারি ততটা অন্য কাউকে নয়। ভেবে দেখো আমার কথাগুলো। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটা মৌকে চেয়ে বসেছো। অনুভূতির ক্ষেত্রে লজ্জা আনতে নেই। পরের দিনও বিয়েতে মৌ খুব সুন্দর করে সেজেছে। সিম্পল সাজলেও মৌকে খুব মানায়। বুশরা না চাইলে আজও সাজার কোনো ইচ্ছা ছিল না তার, কিন্তু বিদায়মুখী বড় বোনকে সেই বা কেমন করে না করবে, তাও এই সামান্য কারণে। এমনিতেই বুশরা কেঁদে কেটে লাল হয়ে আছে। এই বিদায় সে নিতে পারছে না, কিন্তু এতে যে কিছুই করার নেই। মেয়েদের আপন ঘর ছেড়ে যাওয়াটা প্রকৃতির নিষ্ঠুর নিয়ম। এই নিয়মকে কোনো মেয়েই অবজ্ঞা করতে পারে না। মৌ আজ লাল রঙের একটা পুঁতিওয়ালা কামিজ সেট পরেছে। আজও তার হাত কাপড়ে বাঁধা, তাই কেউ তাকে বিচার করার মতো নেই। সে অবশ্য নতুন মুখ এড়িয়ে যাচ্ছে। এই যা, খাওয়া দাওয়া সেরে সবে হাত ধুয়েছে সে। এমন সময়ই খাবার পরিবেশনে ব্যস্ত শিহাব এসে মৌকে তাড়া দিল। মৌ, ওদিকে নিবিড় ভাই ডাকছে তোকে, বলল খুবই জরুরি তলব। মৌ জরুরি তলবের মানে বুঝলো না, তবুও সে যেতে বাধ্য হলো। গিয়ে দেখলো নিবিড় নীল শার্ট কালো প্যান্ট পরে দাঁড়ানো। আজ মানুষটাকে বেশ সুপুরুষ লাগছে। মৌ তার মুখোমুখি হতেই নিবিড় অনুমতিহীন মৌয়ের বাহাত তুলে নিল। মৌকে গুরুত্ব না দিয়েই সে কাপড়টা খুলে দিল। মৌ অস্ফুট স্বরে থামানোর চেষ্টা করলো। কি করছেন নিবিড় ভাই? নিবিড় জবাব দিল না। সেই হাত মুহূর্তেই দিনের আলোতে পরিষ্কার হয়ে উঠল। বাদামি দাগগুলো কেমন মুখিয়ে আছে। নিবিড় আবারও সেই দাগগুলো ছুঁয়ে নিভৃতে আনা কাগজে মোড়ানো কাচের লাল রঙের চুড়ি মৌয়ের সেই হাতে পরিয়ে দিল। মৌ নির্বাক। নিবিড় বলল, এই হাত বদ্ধ নয়, চুড়ির রঙে সাজিয়ে রাখতে হয়। মৌয়ের ইমোশন কাজ করলো। সে এমনিতেই গত রাতের কথাগুলো ভুলতে পারছে না। মানুষটা কেন তাকে এত বিস্ময়ে ডুবাচ্ছে? মৌ যে নিজের দুঃখগুলোকে মেনে নিয়ে তাদের বন্ধু করেই আগাতে চাইছিল। এই মানুষটা তার থেকে কি চাচ্ছে? কি সমস্যা নিবিড়ের? এই অসুন্দর হাতকে। নিবিড় তার কথায় ফোড়ন কাটলো অস্বাভাবিক শীতল গলায়। দাগকে তুই অসুন্দর বলছিস? তাহলে চাঁদকে কেন বলিস সে পূর্ণিমা? তার আলো মনকে পরিপূর্ণতা দেয় কি করে? তারও যে দাগই আছে। তোর এই হাত যে অসুন্দর নয় মৌ। মৌ চমকে তাকালো নিবিড়ের দিকে। চাঁদের বাক্য নিবিড়ের থেকে কখনো সে আশা করেনি। নিবিড়ের বচনভঙ্গিতে এই শব্দ, এই বাক্যগুলো খুব নতুন। নিবিড় থেমে আবারও খুব কাতর গলায় বলল, তোমার সুন্দর হাতটাকে রং দেওয়ার অধিকার দেবে আমায় মৌ? মৌ থমকে গেল। তার গলা থেকে উচ্চারিত হলো একটি শব্দ, মানে? তোমাকে আমি বিয়ে করার অনুমতি চাচ্ছি। আমার রঙে সাজাতে চাচ্ছি। তোমার নামের পাশে আমার নাম চাচ্ছি। তোমার সব কিছুতে অধিকার চাচ্ছি। তোমার সুরক্ষা হতে চাচ্ছি। তোমার সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাচ্ছি। তোমার সেফ জোনটা আমি হতে চাচ্ছি মৌ। মৌয়ের চোখে অশ্রু জমল। 2 ধাপ পিছিয়ে কাপা গলায় বলল, আপনি আমাকে দয়া দেখাচ্ছেন? আমার এই অবস্থায় আমাকে করুণ ভাবছেন? আমি দয়ার পাত্রী নই নিবিড় ভাই। আমাকে দয়া করে বিয়ের প্রস্তাব দেওয়ার দরকার নেই। নিবিড় পিছিয়ে না গিয়ে মৌয়ের দিকে আগালো।
চোখে চোখ রেখে সিংহের মতো আত্মবিশ্বাসের সাথে তাকালো। আমার চোখে চেয়ে দেখো তো, দয়া খুঁজে পাচ্ছ? তোমার জন্য আমি প্রতিটা ক্ষণ পড়ছি। এটাকে তুমি দয়ার নাম দিয়ে কাটিয়ে দিতে চাইছো মৌ? আই এম নট দ্যাট ম্যান হু ক্যান পিটি ফর ইউ, আই এম দ্য ম্যান হু ক্যান প্রোটেক্ট অ্যান্ড লাভ ইউ। নিবিড়ের চোখে তাকিয়ে থেকে মৌ হতাশাজনকভাবে কোনো প্রকার দয়া খুঁজে পেল না। তার বুক কাঁপছে। এর মানে কি নিবিড়ের প্রতিটা শব্দ সত্যি? তবুও সে প্রশ্ন করল, এখন কেন এসেছেন অনুভূতি জানাতে? এটাকে কি দয়া বলবো না? নিবিড় দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি আমি দেরিতে এসেছি মৌ। আমারও নিজেরও কিছু বোঝাপড়া ছিল, তা মেটাতেই দেরি হয়ে গেছে। এর জন্য আমিও সরি। তুমি ভালো করেই জানো আমি ক্যারিয়ারের প্রতি কতটা ফোকাসড। আগেও আমি কত শত বিয়ে ভেঙেছি, কিন্তু আজ আমি সেই নিবিড় ইশতিয়াক আজ তোমার কাছে এসে হেরে গেছি। খুব বাজে করে হেরে গেছি। এই হেরে যাওয়া থেকে তুমি আমাকে তুলে উঠাতে পারবে। আপনার আমাকে অসুন্দর লাগছে না? আপনি বদলে যাবেন। নিবিড় 2 ধাপ এগিয়ে এলো, খুব ধীরে মৌয়ের গাল ছুঁয়ে দিয়ে বলল, তুমি সুন্দর, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার জন্য। এটা আমি বারবার স্বীকার করলেও কখনো লজ্জিত হব না। তুমি আমার ওয়াইফ হবে, নিবিড় ইশতিয়াকের ওয়াইফ। বাকিটা তোমার হাতে, ভেবে দেখো কি করবে। তোমাকে শুধু আমি কতটা সিদ্ধান্তে সচ্ছল সেটা বোঝাতে পারবো। বিয়ে না করাটা এখন তোমারই হাতে। তবে আমি চাইবো তুমি আমাকে ফিরিয়ে দেবে না। ইটস এ হাম্বল রিকোয়েস্ট মৌ। এই নীরব বিস্ময় থেকে সেরে ওঠাটা সহজ ছিল না। সে 2 দিন জ্বরে আক্রান্ত ছিল, এই এত বড় শখ সামলাতে না পেরে। নিবিড় মৌয়ের জন্য 2 বার এসে ফলমূল কিনে দিয়ে গেছে, কিন্তু মৌয়ের সাথে দেখা করতে চায়নি। সে মৌকে সময় দিয়েছে। 4 দিন পর মৌ সিদ্ধান্তে এলো। মৌ বোরকা পরে সোজা মামার কাছে এলো। নিবিড় বলেছে যদি মৌ রাজি হয় তবে যেন ইয়ামিন মামাকেই আগে জানায়। বিয়েটা আপাতত গোপন থাকবে, শুধুমাত্র পরিবারের লোকেরাই জানবে। নিবিড় মৌকে আরেকটু সময় দেবে। মৌ যখন চাইবে সবাইকে জানাতে, তখনই সে সরকারকে মৌয়ের বায়োডাটা পাঠিয়ে দেবে। এরপর তাদের অনুমতি পেয়েই ধুমধাম করে মৌকে ঘরে তুলবে। এতদিন অবধি মৌ নিজের বাড়িতে থেকেই নিজের স্বপ্নগুলো পূরণ করবে, পড়াশোনা শেষ করবে। নিবিড় তাকে সব সময় পূর্ণ সাপোর্ট দেবে, মৌকে দুঃখের আঁচও লাগতে দেবে না। কিন্তু এখন সে মৌকে এক মুহূর্তের জন্য হারানোর রিস্ক নিতে চায় না। সে চায় না আর কোনো কুপ্রভাব মৌয়ের জীবনে পড়ুক। তাই কাবিনটা সেরে ফেলাটাই উত্তম। ইয়ামিন মামা আগেই মৌয়ের বাবা মার থেকে অনুমতি নিয়েছে। ওরা ছাড়া আপাতত কেউ জানে না। বিয়ে হয়ে গেলে বাকিদের জানাবে এবং ব্যাপারটা নিবিড়ের সিদ্ধান্ত অনুযায়ী গোপন থাকবে। খবর ছড়াছড়ির কোনো দরকার নেই। নিবিড় নিজেও বাড়িতে জানিয়েছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে সোফিয়া খানম দ্বিমত করেননি, বরং তিনি মিনমিন করে বলেছেন, আল্লাহ আমার নিয়ত পূরণ করতে যাচ্ছে। যেহেতু মৌকে ওনার আগে থেকে পছন্দ ছিল, সেক্ষেত্রে তিনি খুশি যে তার ছেলেটা নিজ থেকে মৌকে বিয়ে করতে চাচ্ছে। ছেলের যেখানে মৌয়ের এত বড় দুর্ঘটনায় সমস্যা নেই, তার কেন হবে? তার ছেলে তো আর অবুঝ নয় যে তাকে ধরে বেঁধে সব শেখাতে হবে। নিঃসিদ্ধান্তে নিবিড় সব সময় স্বাধীন ছিল, এখনো হবে। শুধু তার জন্য দোয়া করছে এবার যেন মৌ একটু শান্তি পায়। কামরুল তো আরো খুশি, দাঁত বের করে করে সবাইকে বলছে, আমাকে বড় ভাই একেবারে ফার্স্ট ক্লাস মানুষে পছন্দ করছে। এবার ভাইয়ের কাছে আর বকশিস চামো না, ভাই আমার দিলটা খুশ করে দিছে। মৌ কাজী অফিসে গিয়ে দেখলো নিবিড়, নিবিড়ের বাবা, রিয়াজ সাহেব আর ইয়ামিন মামা প্রণব উপস্থিত। রিমঝিমও মৌয়ের সাথে এসেছে। মশিউর সাহেব তো ছেলের বিয়ের কথা শুনে এক মুহূর্ত দেরি করেননি, সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ছুটে এসেছে। 2 দিন যাবৎ মৌয়ের অপেক্ষায় ছিলেন ছেলের কোয়ার্টারে। বড় ছেলের বিয়ে আর তিনি বেঁচে থাকতে থাকবেন না তা কি করে হয়? নিবিড় আজ সবুজ রঙের কাজ করা এক পাঞ্জাবি পরেছে, মাথার চুলও যেন নতুন করে কাটিয়েছে। এত সুন্দর লাগছে মানুষটাকে, কিন্তু এখনো মৌয়ের মনে নানাবিধ শঙ্কা। সে কোনো ভুল করছে না তো এই সিদ্ধান্তে? যখন কাজের সামনে এবং নিবিড়ের পাশে মৌকে বসানো হলো, মৌ ধীরে সুস্থে তার নিকাব খুলে ফেলল। সঙ্গে সঙ্গেই রিমঝিম নিবিড়ের আনা লাল দোপাট্টাটা মৌয়ের হিজাবের ওপরই পরিয়ে দিল। বড়দের অনুমতিতে বিয়ে পড়ানো শুরু হলো। কিছু সময়ের ব্যবধানে ইসলামী শরীয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হলো। কবুল বলতে গিয়ে মৌ খুব কেঁদেছে। ইয়ামিন মামা তো ক্যামেরায় নতুন বর বউয়ের ছবি ক্লিক করতে ব্যস্ত। আপাতত বিয়ে গোপন থাকবে বিধায় রেজিস্ট্রি স্বাক্ষর করানো হলো না। অধিকার পেতেই নিবিড় মৌয়ের কম্পিত হাতে নিজের হাত রাখলো। মিনমিন করে বলল, পূর্ণ অধিকার নিয়ে হাতটা ধরলাম মিসেস ইশতিয়াক। হাতটা যেহেতু ধরেছি, এই অধিকার এবং হাত কখনোই ছাড়বো না। মশিউর সাহেব অত্যন্ত খুশি হয়ে সদ্য বেয়াই এবং রিয়াজ সাহেবকে কোলাকুলি করে হাসতে হাসতে বললেন, দেখেন দেখেন, আমার ছেলের সিদ্ধান্তের কারণে আজ 2 বন্ধু থেকে আমরা 2 বেয়াই হয়েছি। এবার বেয়াইয়ে বেয়াইয়ে বেলতুলি খুব জমবে। মৌ ইয়াসিন মামার সাথে একটা রেডিও অফিসে এসেছে। এখানের অনেকেই ইয়াসিনের চেনা। সবাই কেমন তাকে দেখে আলাপে ব্যস্ত হয়ে পড়ছে। এতে অবশ্য মৌয়ের কিছুটা অদ্ভুতই লাগছে। ইয়াসিন মামা সবার সাথে কথা বলতে বলতে একসময় একটা কেবিনের সামনে মৌকে নিয়ে গেলেন। কাচের জানালা দিয়ে দেখা যাচ্ছে ভেতরে একজন আরজে আর একজন ডিউটিতে ব্যস্ত। খুব সম্ভবত এখানে কোনো শো চলছে।
ইয়াসিন হঠাৎ মৌকে মোবাইল এগিয়ে দিল। নে কথা বল, নিবিড় কল করেছে। মৌ ইতস্ত অনুভব করলো, তবুও মামার সামনে বেঁকে বসলো না। নীরবে মোবাইলটা নিয়ে কানে লাগালো। চাপা স্বরে নিবিড়কে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম, পৌঁছে গেছো? জি। আমি জানি তুমি রেডিওর শোগুলো পছন্দ করো। রেডিওর প্রতি তোমার আলাদা নেশা। আজকে সামনে থেকে দেখো ওরা কিভাবে কথা বলছে, কিভাবে সব সামলাচ্ছে। যদি মনে হয় তুমি আগ্রহী তাহলে জয়েন করে নিও। আমার অনুমতি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই, বুঝেছো? মৌ অল্প করে বলল, মামাকে ফোনটা দাও। মৌ আবার ওই ইয়াসিনকে মোবাইলটা ফিরিয়ে দিল। নিবিড় ওপাশ থেকে কি বলল শুনলো না, তবে ইয়াসিন মামা শুধু ওকে আচ্ছাতেই কথা শেষ করলো। মৌয়ের সাথে নিবিড়ের বিয়ের আজ প্রায় 28 দিন। মৌ সেদিন কাজী অফিস থেকে বেরিয়ে বলেছিল যেন নিবিড় তার সাথে যোগাযোগ না করে। নিবিড়ও তা মেনে নিয়েছে। সেও চায় না মৌয়ের ওপর কোনো চাপ ফেলতে। বিয়ে যেহেতু হয়ে গেছে আর চিন্তা কিসের, মেয়েটা তো এখন তারই। মামাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছে যেন সরাসরি মৌকে সব কিছুতে সাহায্য করে। আর নিবিড় তো আছেই দূরে দূরে। মৌ যখন ভার্সিটিতে আসা যাওয়া করে, নিবিড় তখন দূরে থাকে। সে এবার লম্বা ছুটি পেয়েছে, ঢাকা যায়নি এখনো, কেন যেন চট্টগ্রামই পড়ে আছে। দূরে গেলে যদি মৌয়ের আবার কোনো বিপদ হয়। মৌ পড়াশোনার পাশাপাশি চাকরির চিন্তা করছিল, কিন্তু মনের মতো কিছুই হচ্ছিল না। তার যে মানুষের সামনে যেতে, তাদের সাথে মিশতে এখনো ভীষণ ভয়। অচেনা মানুষদের ভিড়ে গেলে আবারও পুরনো ভয় তাকে তাড়া করে বেড়াবে। এসব নিবিড় শুনল ইয়ামিন মামার থেকে। মৌ বাড়িতে কি করে না করে সব কিছুর 100% খবর পৌঁছানো যেন ইয়ামিন মামার এক গুরু দায়িত্ব। সেখান থেকেই নিবিড় তাকে রেডিও অফিসের কথা জানায়। আজকাল রেডিওর চর্চা সবখানে চলছে। তার চেয়েও বড় কথা, মৌয়ের প্রায় বিভিন্ন রেডিও শো শোনা হয়। বৃহস্পতিবার রাতের ভূত এফএম তো কখনোই মিস দিত না, সে যতই ভয়ে জমে থাকুক না কেন। মৌ খুব মনোযোগ দিয়ে কথা বলার অঙ্গিভঙ্গি দেখল। তার সম্মুখে বসা আর যে কাজলি এখন শ্রোতাদের পাঠানো SMS পড়ছে, আর আপুটা খুব সুন্দর করে হেসে হেসে উত্তর দিচ্ছে। মৌ মুহূর্তের জন্য যেন সবই ভুলে গেল। তাদের এখানে অনুমতি দেওয়া হলেও কোনো প্রকার শব্দ করা নিষেধ। সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো সিস্টেমটা দেখছে। সে যখন রেডিও শুনতো তখন মনে মনে ভাবতো ওপাশের সবকিছু কেমন হবে। এত সুন্দর গলা কাদের, সেই কণ্ঠস্বরের মানুষরা কারা, আর কিভাবেই বা পুরো ব্যাপারটা প্রসেস করে। কাজলির শো শেষ হতেই সে মৌয়ের সাথে আলাপ করলো, পরিচিত হলো। মানুষটা ম্যাজিকের মতো করে আবারও মৌকে সব ভুলিয়ে দিল। 2 দিন পর মৌ যখন আবার আসলো, তখন মৌ তাকে প্রশ্ন করলো, আপনি কেন মিডিয়াতে আরজে হওয়ার চিন্তা করলেন আপু? কাজলি খুব সুন্দর একটা হাসি দিয়ে বলল, আমার একটা ব্যাক স্টোরি আছে মৌ। আমি ভাবতাম আমি কখনোই কারো মন রাখতে পারি না, কারণ আমি কথাবার্তায় খুব অপটু ছিলাম। মানুষ দেখলে মুখ দিয়ে কথাই বের হতো না। এরপর চাকরির জন্য এলাম, বলল আরজে হতে। আমি নাকি চাইলে শো জমাতে পারবো, শুধু প্র্যাকটিসের দরকার হবে। আমার হতাশা এবার শক্তি হয়ে ফিরল। আমি ধীরে ধীরে চেষ্টা করতে থাকলাম। শুরুতে অনেক ভুল হতো, তবে শুধরে নিতাম। এখন কি মনে হয় জানো? আমার জন্য মানুষ হাসছে, সুখে থাকছে। এটা জানতে পারলে আমার নিজের বেঁচে থাকাটা সুখের লাগে।